এই তথাকথিত বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল অর্থনীতি আসলে একটা মরীচিকা এবং জুমলা। সাধারণ মানুষের 1.68 লক্ষ কোটি টাকার ভাতাকে আমরা অর্থনীতির জন্য বিপজ্জনক বলি, কিন্তু রাঘব গোয়ালদের 16 কোটি টাকার ঋণ যখন রাইট অফ হয়ে যায় তখন আমরা দেশপ্রেমের লজেন্স চুষি কেন? আমরা কি তবে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতন পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগোচ্ছি? এই প্রশ্নটা তুললেই তোমাকে হয়তো দেশদ্রোহী বা চটিচাটা বা বাম কিংবা পাপ্পু বলে দাগিয়ে দেওয়া হবে। কারণ যে দেশের মানুষের চাল গম কেনার পয়সা নেই সেই দেশের জিডিপি গ্রোথ আসলে আম্বানি আদানির পকেটের গ্রোথ, তোমার বা আমার নয়। কিন্তু এটা বুঝতে হবে ভালো করে। তুমি যখন সকালে উঠে খবরের কাগজে পড়ো যে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, তখন তোমার গর্ব হওয়াটাই স্বাভাবিক। একজন দেশবাসী হিসেবে আমরা সবসময়তেই চাইব যে আমাদের দেশ মাথা উঁচু করে এগিয়ে যাক। কিন্তু পরক্ষণেই যখন তোমার গ্যাস সিলিন্ডারের দাম মেটাতে হাত কাঁপে বা শিক্ষিত ছোট ভাইটার বেকারত্বের চিন্তায় ঘুম চলে যায়, তখন কি একবারও মনে হয় না যে টিভির ওই স্ক্রিন আর তোমার রান্নাঘরের বাস্তবতার মধ্যে কোথাও একটা বড় সড়ো গোলমাল আছে? আজকাল একটা শব্দ বাজারে খুব ঘুরছে, রেভরি বা ফ্রিবি। সেটা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র, ভোটের বাজারে এখন সবচেয়ে বড় তাসের নাম হলো সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া, মানে ওই ভাতা আর কি, বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে। কিন্তু শোনো, পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে হয় না। সরকার যখন তোমাকে একটা হাত দিয়ে 500 বা 1000 টাকা দিচ্ছে, তখন অন্য হাত দিয়ে তোমার সন্তানের স্কুল, তোমার এলাকার হাসপাতাল আর তোমার আগামীর কর্মসংস্থানটাও কেড়ে নিচ্ছে। আমরা এখন এমন এক অর্থনীতিতে দাঁড়িয়ে আছি যেখানে ওপরের প্রচ্ছদটা খুবই চকচকে, বইয়ের মতন আর কি, কিন্তু ভেতরে উইপোকা খেয়ে ফোকলা করে দিয়েছে। চলো একটু আয়নার সামনে দাঁড়াই একবার। অনেকেই চীনের নাম শুনলে তেড়ে আসেন, এই চীনের কথা বলছে কেন? কিন্তু তথ্য তো আর আবেগ বোঝে না। তুমি কি জানো আজ থেকে 35 বছর আগে ভারত আর চীনের অর্থনৈতিক অবস্থা প্রায় একই ছিল। দুই দেশের জনসংখ্যাও প্রায় সমান, কিন্তু আজকে 2026-এ দাঁড়িয়ে চীন আমাদের থেকে ঠিক কতটা এগিয়ে? পরিসংখ্যান বলছে চীনের মাথাপিছু জিডিপি, মানে ওই অর্থাৎ পার ক্যাপিটা জিডিপি, আজ ভারতের তুলনায় প্রায় 5 গুণ বেশি। চীন তাদের বিপুল জনসংখ্যাকে সঠিক কারিগরি শিক্ষার মাধ্যমে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করেছে, আর আমরা আমাদের যুব শক্তিকে লাইনে দাঁড় করিয়েছি 1000 টাকার ভাতা আর 5 কেজি চালের জন্য। ও, এখানে একটা কথা বলে রাখি, এটা এই ভিডিওটার সঙ্গে অতটা বিশেষ মিল নয়, তবুও জানি রাখি তোমাদের ভালোর জন্য, যে চীন নাকি সারা পৃথিবীর সব থেকে বেশি তেল রিজার্ভ করে রাখার চেষ্টায় আছে, মানে আমেরিকাকেও টপকে দেওয়ার চেষ্টা আছে তারা। যাই হোক, চলো ভিডিওতে আবার ফিরে আসি। চীনের পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি বা মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা আমাদের চেয়ে বহু গুণ বেশি। তুমি জিডিপির মোট আকার দেখে 5 ট্রিলিয়ন বা 7 ট্রিলিয়নের স্বপ্ন দেখতেই পারো, কিন্তু মাথাপিছু আয়ের নিরিখে ভারত আজও বিশ্বের 190টি দেশের মধ্যে 140 থেকে 145 নম্বরের আশেপাশেই ঘোরাফেরা করছে। চীন যেখানে তার নাগরিকদের দারিদ্র্য থেকে বের করে উচ্চ আয়ের দিকে নিয়ে গেছে, আমরা সেখানে 80 কোটি মানুষকে ফ্রি রেশনের লাইনে আটকে রেখেছি। এটাই হলো আমাদের তথাকথিত উন্নতির আসল কঙ্কাল। চলো অঙ্কটাকে একদম সহজ করে তোমার পকেটের হিসাব নিয়ে বলি। ধরে নাও চীন এবং ভারত দুটো দেশ, দুজনের কাছেই এখন 100 টাকা করে আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুজনেই সমান ধনী, তাই তো? কিন্তু এইখানেই আসল কারসাজি লুকিয়ে আছে। প্রথমত মাথাপিছু আয়ের ফারাকটা দেখো। চীনের ওই যে 100 টাকা যখন তাদের নাগরিকদের মধ্যে ভাগ হচ্ছে, তখন সেখানে গড়ে একজন মানুষের হাতে পৌঁছচ্ছে 80 টাকা। আর ভারতের ওই 100 টাকা যখন আমাদের নাগরিকদের মধ্যে ভাগ হচ্ছে, তখন তোমার বা আমার মতন সাধারণ মানুষের হাতে পৌঁছচ্ছে মাত্র 16 থেকে 20 টাকা। হ্যাঁ, অর্থাৎ জাতীয় আয় বাড়লেও ব্যক্তিগতভাবে তুমি চীনের একজন সাধারণ মানুষের চেয়ে প্রায় 5 গুণ বেশি গরিব থেকে যাচ্ছ। দ্বিতীয়ত, এবার ভাবো ওই টাকাটা দিয়ে বাজার করতে বেরোলে চীনের একজন মানুষ তার ওই টাকা দিয়ে হয়তো 1 কেজি উন্নত মানের পুষ্টিকর খাবার কিনতে পারছেন, কারণ তার দেশের উৎপাদন ক্ষমতা বা গ্লোবাল ফ্যাক্টরির জোর অনেক বেশি। কিন্তু ভারতে লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি আর ডলারের তুলনায় টাকার দাম হু হু করে পড়ে যাওয়ার কারণে, যা এখন প্রায় 90-এর বেশি হয়ে গেছে, তুমি তোমার ওই 20 টাকা দিয়ে হয়তো স্রেফ 1 মুঠো চাল পাচ্ছ। ভুল কিছু বললাম কি? বাজার গেলে আশা করি বুঝে যাবে নিজেরাই। সবশেষে তফাৎটা আসে দূরদর্শিতায়। চীন তার 100 টাকার বড় অংশ খরচ করছে এমন কলকারখানা বা প্রযুক্তিতে, যাতে তাদের নাগরিকরা ভবিষ্যতে নিজেই 200 টাকা আয় করার ক্ষমতা অর্জন করে।
আর ভারত তার ওই 100 টাকার একটা বড় অংশ খরচ করে ফেলছে তোমাকে 5 কেজি ফ্রি রেশন আর 1000 টাকার ভাতা দিয়ে স্রেফ শান্ত রাখতে। ফলাফলটা কি দাঁড়াচ্ছে? চীনের মানুষ নিজেরাই দামি রেস্তোরাঁয় খাবার ক্ষমতা রাখছে, আর আমার দেশের 60% মানুষ আজও ব্যাগের থলি হাতে ফ্রি রেশনের লাইনে দাঁড়িয়ে দিন গুনছে। এটাই হলো আসল পার্থক্য। যে দেশটাকে আজ বিশ্বের 4র্থতম বৃহত্তম অর্থনীতি বলে প্রচার করা হচ্ছে, যদিও আমরা এখন 6 নম্বরে নেমে গেছি, যাই হোক, সেই দেশেরই সরকারি তথ্য বলছে প্রায় 80 থেকে 81 কোটি মানুষ আজ ফ্রি রেশন স্কিমের আওতায় আছে। একটু আগে যেটা বললাম, একবার ঠান্ডা মাথায় ভাবো তো, ভারতের মোট জনসংখ্যার 60% বেশি মানুষ আজও নিজেদের আয়ে খাবারটুকু কিনে খেতে সক্ষম নয়। এটা কি একটা শক্তিশালী অর্থনীতির লক্ষণ, নাকি গত কয়েক দশকের চরম ব্যর্থতার এক জলজান্ত বাস্তবতা? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী গ্রামে 75% এবং শহরে 50% জনগণকে রেশন দেওয়ার কথা ছিল, কিন্তু 2024 থেকে পিএমজিকে এর মাধ্যমে এই রেশন পুরোটাই ফ্রি করে দেওয়া হয়েছে পরবর্তী 5 বছরের জন্য। যে দেশে কোটি কোটি মানুষ আজও ফ্রি খাদ্যের উপর নির্ভরশীল, সেই দেশের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত হতে পারে? এই প্রশ্নটা তুললেই তোমাকে হয়তো দেশদ্রোহী বা চটিচাটা বা বাম কিংবা পাপ্পু বলে দাগিয়ে দেওয়া হবে, কিন্তু আমি তো ভাই আওয়াজ তুলবই, কারণ যে দেশের মানুষের চাল গম কেনার পয়সা নেই, সেই দেশের জিডিপি গ্রোথ আসলে আম্বানি আদানির পকেটের গ্রোথ, তোমার বা আমার নয়। কিন্তু এটা বুঝতে হবে ভালো করে। এবার আসি সেই ভয়ঙ্কর অঙ্কে যা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। 2025-26 অর্থবর্ষের পরিসংখ্যান বলছে ভারতের প্রধান 12টি রাজ্য শুধুমাত্র মহিলাদের নগদ অর্থ প্রদানের প্রকল্পের জন্য বছরে প্রায় 1.68 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। এটা ভারতের মোট জিডিপির প্রায় 0.5%। তুমি কি জানো ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মোট বাজেট বরাদ্দ কত হয়? মাত্র 1.39 লক্ষ কোটি টাকা। ভাবো একবার, গোটা দেশের 140 কোটি মানুষের শিক্ষার জন্য কেন্দ্র যা খরচ করছে, তার চেয়ে বেশি টাকা কয়েকটা রাজ্য স্রেফ ভোট টানার জন্য নগদ বিলিয়ে দিচ্ছে। এর ফল কি হচ্ছে? নতুন স্কুল তৈরি হচ্ছে না, পুরনো স্কুলের ল্যাবরেটরি আধুনিক হচ্ছে না, উচ্চশিক্ষার পরিকাঠামো ধুঁকছে। তুমি যদি পশ্চিমবঙ্গ বা পাঞ্জাবের মতো রাজ্যগুলোর দিকে তাকাও, দেখবে সেখানে ঋণের সুদ মেটাতেই রাজস্বের 20% উধাও হয়ে গেছে। আমরা আসলে একটা বিপজ্জনক মাদকের নেশায় বুঁদ হয়ে আছি, যার নাম খয়রাতি রাজনীতি। আমি সবসময় একটা কথা বলি, আমরা এখন ঘাস কাটার জন্য কুড়ুল ধার করছি না, কিন্তু বরং কুড়ুল বিক্রি করে ঘাস কিনছি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সরকার যখন পরিকাঠামো বা সম্পদ তৈরির বাজেট কেটে সেটা নগদ ভাতার পেছনে খরচ করে, তখন তারা আসলে আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছে। আরবিআই এবং সিএজির তথ্য অনুযায়ী যখনই কোনো রাজ্যের আয় কমে যায়, তারা সবার আগে তাদের পরিকাঠামো তৈরির বাজেট থেকে 19% টাকা কেটে নেয়। কেন? কারণ রাজনৈতিকভাবে জনপ্রিয় ভাতা বন্ধ করা মানেই ভোট হারানো, বিশেষ করে নির্বাচনের আগে। পাঞ্জাবের মতো রাজ্য যেখানে তাদের বাজেটের মাত্র 5.5% খরচ করে পরিকাঠামো তৈরিতে, সেখানে সেই রাজ্যে নতুন কলকারখানা আসবে কোত্থেকে? কর্মসংস্থান হবেই বা কীভাবে? বদল হোক করছি আমরা, কিন্তু দিন শেষে সেই তো ভাতাতেই খুশি, তাই না? চার্টে জিডিপি উঠছে, কিন্তু নিচে মানুষের জীবন দিনে দিনে আরও কঠিন হচ্ছে। চীন যেখানে ইনোভেশন আর টেকনোলজিতে টাকা ঢালছে, আমরা সেখানে টাকা ঢালছি কোথায়? আমরা ঢালছি স্রেফ সাময়িক ভোট কেনার জন্য। যদি এখনো বুঝতে না পারি, তবে পরের প্রজন্মর সর্বনাশের জন্য দায়ী থাকবো কিন্তু আমরা প্রত্যেকেই, তুমি, আমি, সবাই। তুমি কি জানো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ঋণের বোঝা ঠিক কতটা? সরকারি তথ্য বলছে যে শুধু কেন্দ্র সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ মিলিয়ে 2025-26 সালে প্রায় 196 লক্ষ কোটি টাকায় পৌঁছবে। হ্যাঁ, মাত্র 1 বছর আগে এই ঋণ ছিল 181 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 1 বছরে 15 লক্ষ কোটি টাকার নতুন ধার। কেন্দ্রের এই ঋণই একা ভারতের জিডিপির প্রায় 57%। গল্পটা এখানেই শেষ নয়। এর সঙ্গে যখন তুমি রাজ্যগুলোর বিপুল ঋণ যোগ করবে, তখন আমাদের সম্মিলিত ঋণ বা জেনারেল গভর্নমেন্ট ডেট এখন জিডিপির 82% কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, 82%। এনকে সিং কমিটি বলেছিল এই সীমা 60%-এর নিচে থাকা উচিত, যেখানে আমরা এখন
খাদের কিনারে দাঁড়িয়ে আছি। এর বাইরেও রয়েছে 747 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ, অর্থাৎ দেশীয় ঋণ, রাজ্যের ঋণ, কেন্দ্রের ঋণ ও বৈদেশিক ঋণ সব মিলিয়ে ভারত আজ এমন এক ঋণের চাপে পিষ্ট যা সুদের বোঝা মেটাতেই আমাদের জিডিপির একটা বিশাল অংশ উধাও হয়ে যাচ্ছে। এবার একটা অঙ্ক মেলাও। ঋণ বেড়ে যাওয়ার ফলে সবচেয়ে বড় চাপ পড়ছে সুদের খাতে। সরকারি বাজেট অনুযায়ী কেন্দ্র সরকারের মোট ব্যয়ের প্রায় 24% খরচ হয় কেবল সুদের জন্য। আরও সহজ করে বলি, সরকারের মোট আয়ের প্রায় 1/3 স্রেফ পুরনো ধার শোধের সুদের পিছনেই উধাও হয়ে যাচ্ছে। জিডিপির প্রায় 5% মতো শুধুই সুদ বাবদ খরচ হচ্ছে। তুমি কি বুঝতে পারছো এর মানে কি? হয়তো কঠিন হতে পারে। এর মানে হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে খাতে টাকা লাগার কথা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বা শিল্পোন্নয়ন, সেই খাতগুলো দীর্ঘদিন ধরেই তীব্র অর্থ সংকটে ভুগছে। সরকার নতুন ধার করে পুরনো ঋণে সুদ মেটাচ্ছে। একেই অর্থনীতিতে বলে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ। আমরা কি তবে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতন পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগোচ্ছি? এই প্রশ্নটা তুললেই তোমায় পাপ্পু বা মাকু বলা হতে পারে, কিংবা ওই যে বললাম চটি চাটা। কিন্তু এই সুদের অংশ তো আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান নয়, এটা খোদ সরকারের দেওয়া তথ্য, যেটা বিশ্বাস করতে সবাই চায় না। সবচেয়ে বড় পরিহাসটা কোথায় জানো? আমরা যখন সাধারণ মানুষের ভাতার 1000-2000 টাকা নিয়ে রেভরি সংস্কৃতির সমালোচনা করি, তখন পর্দার আড়ালে বড় বড় কর্পোরেট মানে শিল্পপতিদের জন্য কি করা হচ্ছে সেটা কেউ বলে না। গত এক দশকে মানে 2014 থেকে 2024 ভারতীয় ব্যাংকগুলো মোট 16.35 লক্ষ কোটি টাকার ব্যাড লোন বা অনুৎপাদক সম্পদ অর্থাৎ এনপিএ রাইট অফ করেছে। একবার ঠান্ডা মাথায় এই 16.35 লক্ষ কোটি টাকার অঙ্কটা ভাবো। এর মধ্যে প্রায় 9.27 লক্ষ কোটি টাকাই হলো বড় শিল্পপতি বা লার্জ ইন্ডাস্ট্রিজের ঋণ। সরকার বলে এটা নাকি ওয়েভার নয়, স্রেফ খাতা পরিষ্কার করার একটা পদ্ধতি আর কি। কিন্তু বাস্তব বলছে এই বিপুল অঙ্কের খুব সামান্য অংশই, ওই 20-25% শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়। অর্থাৎ সাধারণ মানুষের 1.68 লক্ষ কোটি টাকার ভাতাকে আমরা অর্থনীতির জন্য বিপজ্জনক বলি, কিন্তু রাঘব গোয়ালদের 16 কোটি টাকার ঋণ যখন রাইট অফ হয়ে যায়, তখন আমরা দেশপ্রেমের লজেন্স চুষি কেন? এই বৈষম্যই কি ভারতের ব্যাংকিং পরিকাঠামোকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে না? তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংকগুলো এই বড় লোকদের পাপ ধুয়ে পরিষ্কার করছে, আর তুমি আমি লাইনে দাঁড়িয়ে আছি ওই 5 কেজি রেশনের জন্য। সবশেষে আসি সেই ভয়ঙ্কর তথ্যে, যা শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভারতের অর্থনীতি আজ এমন পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে বৈষম্য বা ইনইকুয়ালিটি তার চরম সীমায় পৌঁছেছে। সর্বশেষ গবেষণা বলছে ভারতের শীর্ষ 1% মানুষ দেশের মোট আয়ের 22.6% এবং মোট সম্পদের 40.1% বগল দাবা করে রেখেছে। দুঃখিত এই শব্দটা ব্যবহার করার জন্য, তবে এর চেয়ে ভালো শব্দ আমার মাথায় এই মুহূর্তে আসলো না। যাই হোক, আর এটা ভারতের ইতিহাসে সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যেও শীর্ষস্থানীয়। তবে শুধু ওই 1%কে দেখলে তো হবে না, পুরো ছবিটা আরও বিভীষিকাময়। দেশের শীর্ষ 10% মানুষের হাতে রয়েছে মোট সম্পদের প্রায় 65%, অর্থাৎ ওপরের দিকের মাত্র হাতে গোনা কিছু মানুষ দেশের অর্ধেকের বেশি সম্পদ ভোগ করছে। অন্যদিকে তুমি যদি নিচের দিকে তাকাও, তবে দেখবে দেশের নিচের সারির 50% মানুষের হাতে রয়েছে দেশের মোট সম্পদের মাত্র 6% মতন। গ্রাফটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখতে পেরে যাবে যে কী অবস্থায় আছি আমরা এখন। যাই হোক, জিডিপি বাড়ছে বটে, কিন্তু সেই বৃদ্ধির সুফল মূলত খুব অল্প সংখ্যক ধনী মানুষের পকেটে যাচ্ছে। দেশের বাকি কোটি কোটি মানুষ বেকারত্ব, মজুরি স্থবিরতা আর মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত। চার্টে জিডিপি উঠছে, সেন্সেক্স রেকর্ড করছে, কিন্তু সেই বৃদ্ধির সাথে তোমার বা আমার জীবনের কোনো সম্পর্ক নেই। আমরা কেবল সেই সম্পদের পাহারাদার হয়ে রয়েছি। 80 কোটি মানুষের রেশনের পেছনের যে গল্পটা, তার আসল সত্য হলো এই চরম বৈষম্য, যেখানে ওপরের 10% মানুষ উৎসব করছে আর নিচের 50% মানুষ স্রেফ টিকে থাকার লড়াই করছে। টিভি স্ক্রিনে বা সরকারি বক্তৃতায় তুমি রোজ একটা গল্প শোনো, ভারত নাকি অবিশ্বাস্য গতিতে বাড়ছে, আমাদের গ্রোথ নাকি 8.2%। কিন্তু এই ছবির নিচে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক সত্যি।
সরকারি ও বেসরকারি সমীক্ষা দেখাচ্ছে ভারতে কর্মসংস্থান পরিস্থিতি বর্তমানে শোচনীয়। 2024 সালের মাঝামাঝি দেশের সামগ্রিক বেকারত্ব 9% উপরে উঠেছিল। আরও উদ্বেগজনক হলো যুব বেকারত্ব। 15 থেকে 24 বছর বয়সে তরুণদের মধ্যে বেকারত্বের হার অনেক ক্ষেত্রে 40 থেকে 45% পৌঁছেছে। ভেবে দেখো একবার। শেয়ার বাজার রেকর্ড করছে, জিডিপি বাড়ছে, কিন্তু দেশের শিক্ষিত তরুণদের হাতে কাজ নেই। একেই অর্থনীতিতে বলে জবলেস গ্রোথ। এই নিয়ে একটা আলাদা বিস্তারিত ভিডিও করেছি আগে, পারলে দেখে নিও, লিঙ্কটা আমি দিয়ে রাখবো কোথাও একটা। ওপরের দিকে সংখ্যার খেলা চলছে, কিন্তু নিচের দিকের মানুষের জীবনে কোনো প্রকৃত উন্নতি নেই। আজ যখন কোনো পিয়নের পদের জন্য হাজার হাজার পিএইচডি ডিগ্রিধারী আবেদন করে, তখন কি তোমার মনে হয় না যে এই তথাকথিত বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল অর্থনীতি আসলে একটা মরীচিকা এবং জুমলা? এই বেকার যুবকদের ক্ষোভকে চাপা দিতেই কি তবে এই 1000, 2000, 3000 টাকার ভাতার মলম লাগানো হচ্ছে এখন? প্রচারের আরেকটি বড় অংশ হলো আমাদের ফরেক্স রিজার্ভ। বলা হচ্ছে ভারতের ফরেক্স রিজার্ভ 665 থেকে 700 বিলিয়ন ডলার, যা নাকি অত্যন্ত শক্তিশালী অবস্থান। কিন্তু আবারও বলি, এই গল্পের অর্ধেকটাই তোমাকে বলা হচ্ছে না। বাকি অর্ধেক হলো ভারতীয় টাকার মান ডলারের বিপরীতে 85 থেকে নেমে প্রায় 90 থেকে এখন 95 কাছে পৌঁছে গেছে। কদিন পর হয়তো 100 হয়ে যেতে পারে, জানি না সেটা। রিজার্ভ থাকলেও টাকার পতন ঠেকানো যাচ্ছে না। আরবিআইকে বাজারে ডলার বিক্রি করে টাকার পতন রুখতে হচ্ছে কৃত্রিমভাবে। এর মানে হলো টাকার মূল্যকে জোর করে ধরে রাখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল সমাধান নয়। কিন্তু এটা বারবার বুঝতে হবে। টাকার এই অবমূল্যায়নের ফলে আমদানিকৃত জিনিসের দাম বাড়বে, যা সরাসরি প্রভাব পড়বে তোমার আমার রান্নাঘরে। মুদ্রাস্ফীতি আর টাকার পতন যখন একসাথে আঘাত করবে না, তখন ওই ফ্রি রেশন দিয়েও সাধারণ মানুষের সংসার সামলানো দায় হয়ে পড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি হয়তো ভাবছো আমার মিউচুয়াল ফান্ড বা ওই এসআইপি তো ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু একটু গভীরে তাকাও। ভারতের শেয়ার বাজার এখন মূলত দেশীয় সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয়ের উপর টিকে আছে কিন্তু, অথচ বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআই অতিরিক্ত দাম দেখে ভারতের বাজার থেকে হু হু করে টাকা তুলে নিচ্ছে। 2025 সালেই তারা প্রায় 16 থেকে 17 বিলিয়ন ডলার তুলে নিয়েছে। 2026 সালের শুরুটার হিসাব আর এই মুহূর্তে বলছি না আলাদা করে, পেয়ে যাবে। লাফালাফিতে প্রচুর এরকম প্রতিবেদন বেরিয়েছে, কোনো অসুবিধা নেই, দেখতে পেয়ে যাবে সেখানে। নিফটির ভ্যালুয়েশন এখন এশিয়ার মধ্যে অন্যতম বেশি, প্রায় 40 থেকে 45% প্রিমিয়ামে ট্রেড করছে। এটা একটা বুদবুদ বা ওই বাবেলের ক্লাসিক লক্ষণ। আরবিআই যদি বাজারে 1 লক্ষ কোটি টাকা না ঢালতো বা রেপো রেট কমিয়ে ওই 5.25% না করতো, তবে বন্ড মার্কেট আর শেয়ার বাজার কবেই যে ধসে যেত সেটা মোটামুটি সবাই জানে। সাধারণ মানুষের কষ্টের টাকা এই বুদবুদে বাজি রাখা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যখন তাদের প্রফিট নিয়ে সটকে পড়বে, মানে চলে যাবে, তখন ধসটা নামবে তোমার আমার মতন সাধারণ বিনিয়োগকারীর মাথায়। সরকার দাবি করে তারা পরিকাঠামোয় বিপুল টাকা খরচ করেছে, কিন্তু খতিয়ান কি বলছে? সরকারি মোট ব্যয়ের 77% চলে যায় রাজস্ব খাতে, অর্থাৎ বেতন, পেনশন, ভর্তুকি আর পাহাড় প্রমাণ ঋণের সুদ মেটাতে। প্রকৃত ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাত্র 23%। আর এই 23% টাকার বড় অংশই ব্যয় হয় কিছু শো পিস প্রকল্পে, বুলেট ট্রেন, বড় বড় এক্সপ্রেসওয়ে করিডোর বা এয়ারপোর্টের চাকচিক্য বাড়ানোয়। এখানে ল্যাম্পপোস্ট, তারপর অনেক কিছুই দেখেছিলাম আমরা, যাই হোক। অথচ গ্রামীণ রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, সরকারি হাসপাতাল আর প্রাথমিক স্কুল, এসব মৌলিক খাতে বিনিয়োগের অভাব মারাত্মক। যে দেশের 80 কোটি মানুষ আজ ফ্রি রেশনে বেঁচে থাকে, সেই অর্থনীতিকে গোল্ডিলক্স বা অলৌকিক গ্রোথ বলা আসলে নিজেকেই ধোঁকা দেওয়া। আমরা আমেরিকা, চীন, রাশিয়ার মতন হতে চেয়েছিলাম, কিন্তু চীনের সমপরিমাণ জনসংখ্যা নিয়েও আমাদের মাথাপিছু আয় তাদের 5 ভাগের 1 ভাগ। একটি দেশ তার জনগণের দেওয়া নগদ টাকায় নয়, বরং তাদের সৃজনশীলতা ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে শক্তিশালী হয়। খয়রাতি রাজনীতি হয়তো সাময়িক আরাম দেয়, কিন্তু তার জাতিকে পঙ্গু করে দেয়। যদি এখনও বুঝতে না পারি, তবে পরের প্রজন্মের সর্বনাশের জন্য দায়ী থাকবো কিন্তু আমরা প্রত্যেকেই। আমাদের রেভরি নয়, আমাদের শিক্ষা, কর্মসংস্থান আর সুস্থ অর্থনীতির অধিকার চাই। তুমি অন্ধভক্ত হতে পারো, তুমি চটিচারা হতে পারো, তুমি মাকু কিংবা ওই বাম হতে পারো বা পাপ্পু হতে পারো, অথবা এই সিস্টেমের সুবিধাভোগী
সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি তো ভাই আওয়াজ তুলবই, কারণ সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে বাস্তব চিত্রটা দেখানোই একজন সচেতন নাগরিক এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার ধর্ম। যদিও সেটা অনেকে মানে না এখন, যাই হোক। আজ যদি আমরা চুপ থাকি তবে আগামী দিন আমাদের আগামী প্রজন্ম ক্ষমা করবে না। তোমাদের কি মতামত সেটা জানাতে ভুলো না কমেন্ট করে। আজকের মতন এতটাই, নমস্কার।